বাঁকা বউদেরকে সোজা করার জন্য অনেক সুন্দর একটি গল্প। গল্পটি বিবাহিতদের জন্য খুবই শিক্ষণীয় হবে, তবে তারা বিয়ে করেননি তারা নিচে চলে যান, অন্য ভিডিও দেখতে পারেন। বউয়ের হাতের লেখা বাজারে লিস্টে লিনু মিয়া দোকানিকে ধরিয়ে দিয়ে মনের সুখে সিগারেট ধরিয়ে টানতে লাগলো। আর দোকানিকে বলল, ভাই এখানে যা লেখা আছে তাই দিও, একটাও কম দিও না। আবার বাসায় গেলে বউ যেন এটা বলতে না পারে, এটা আনুনি সেটা আনুনি, এটা নিয়ে আমার সাথে ঝগড়া করতে না পারে। দোকানি তখন মুচকে এসে বললেন, না ভাই কোনো ভুল হবে না, আমি লিস্ট অনুযায়ী সবকিছু দেখে শুনেই ব্যাগের ভিতর ঢুকিয়ে দিয়েছি। বাসায় যাওয়ার পর ভাবি সাহেব আপনার সাথে ঝগড়া করার কোনো সুযোগই পাবে না। নীলু সাহেব তখন বলল, তাই দাও ভাই তাই দাও, বিয়ে তো করোনায় বাইসা গেছো, বিয়ে করলে বুঝবা বইয়ের কথার বাইরে গেলে কেমন জ্বালা। দোকানি তখন দাঁত কিলিয়ে বলতে লাগলো, কি যে বলেন ভাই, আমার তো এই মাসেই বিয়ে ঠিক হয়েছে, আমি সামনে মাসেই বিয়ে করতেছি, আমার জন্য দোয়া করেন। নীলু সাহেব তখন আফসোস করে বলতে লাগলো, কি সুখের জীবনটা সাইরা দুঃখের জীবনে পা রাখতে যাইতেছো, আর কিছুদিন সুখের জীবনে থাকতে পারতা। আমার মনে হয় তোমাদের সুখের জীবনে থাকতে ভূতে কিলায়, বিয়ের পর বুঝবা মাসের কয়দিন। দোকানি তখন লাজুক এসে বলল, বন্ধুরা সবাই বিয়ে করে ফেলেছে, তারা বউ নিয়ে চোখের সামনে ঘুরে বেড়ায়, এগুলো দেখে আমার সহ্য হয় না, আমার নিজেকে এতিম এতিম লাগে, তাই তো অনেক কষ্ট করে বাবা মাকে জোর করে ধরে বিয়ের জন্য রাজি করালাম। তাছাড়া আমার বন্ধু বান্ধবরা তো বউ নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প করে, তারা তো বউ নিয়ে অনেক সুখী, বউ নিয়ে তারা কত মজার মজার গল্প শোনায়, আর আপনি এগুলো কি বলতেছেন। নীলু মিয়া তখন উত্তরে বললেন, বন্ধুরা শুধু বউ নিয়ে মজার গল্পই বলে, সাজার গল্প কিছু বলে না। ঠিক আছে বিয়েটা একবার করো, তারপরেই বুঝতে পারবা। নীলু মিয়া তখন মনে মনে ভাবতে লাগলো, আমার বউয়ের মতো যদি বউ কপালে পড়ে তাহলে বুঝবা বিয়ে মজা না সাজা। আসলে বিয়েটা করলেও ঠেলা, না করলেও ঠেলা, আর সংসার তো শুধু ঠেলাই আর ঠেলা। যাই হোক, দোকানি তখন লিস্ট অনুযায়ী সমস্ত মাল মিলিয়ে ব্যাগের ভিতরে তুলিয়ে নীলু মিয়ার হাতে দিলেন। দেওয়ার পর নীলু মিয়া ব্যাগটা হাতে নেওয়ার পর বললেন, ভাই কত টাকা হয়েছে। তারপর দোকানদার যেই কথা বললো সেটা শুনে তো নীলু মিয়ার চোখ একদম কপালে উঠে গেল, কারণ নীলু মিয়ার বউ এত টাকার বাজার লিখে দিয়েছে যা নীলু মিয়া ভাবতেও পায়নি। তখন সে মনে মনে ভাবতে লাগলো, আমার বউটার আমার উপর একটু দয়াময় নেই, একটু যদি দয়াময় থাকতো তাহলে মাস শেষে এত বড় একটা স্লিপ আমার হাতে ধরিয়ে দিতে পারতো না। নীলু মিয়া তখন মনে মনে ভাবতে লাগলো, এত টাকা তো আমার পকেটেও নেই। তারপর দোকানকে জিজ্ঞেস করলো, ভাই তুমি যেন আমার কাছে আগে কত টাকা পাও। দোকানি ঝটপট বলে দিল ৫,৩৯৩ টাকা। নীলু মিয়া তখন বলল, সবগুলো মিলিয়ে কত হলো। দোকানি তখন বলল ৮,৩৯২ টাকা। দোকানি হিসাবটা বলেই একগাল হেসে বলল, ভাই আজকে সমস্ত টাকাই দিয়ে দিবেন নাকি। দিয়ে দিলে ভালোই হবে, কারণ সামনে মাসে আমার বিয়ে, আমারও টাকা পয়সার দরকার আছে। কথাটা শুনে নীলু মিয়ার মুখটা মলিন হয়ে গেল, মনটা খারাপ করে দোকানিকে বলল, না ভাই আজকে আমার কাছে এত টাকা নাই, আগামী সপ্তাহে আমি সমস্ত টাকাই পরিশোধ করে দেব। দোকানি তখন এই কথাটা শোনার সাথে সাথে নীলু মিয়ার হাত থেকে বাজারের ব্যাগটা দ্রুত নিয়ে নিল আর বলল, ভাই আপনার লজ্জা করে না, আপনি আজকেও বাকির জন্য আইছেন, একে আপনার কাছে কতগুলো টাকা পাওয়া যায়, সেখানে সেগুলো না দিয়ে উল্টো আরো বাকির জন্য আসছেন। নীলু মিয়া তখন বললেন, বিয়ে করলে লজ্জা করতে নেই ভাই, আজকের মতো বাজারে ব্যাগটা দাও, আগে ঘরের মানুষকে শান্ত করি, বাইরের লজ্জার থেকে ঘরের লজ্জাটা কষ্টদায়ক বেশি। দোকানি তখন একটু রাগী কণ্ঠ নিয়ে বললেন, না ভাই আমি আপনাকে আজকে আর বাকি দিতে পারবো না, আপনার কাছে আগে কতগুলো টাকা পাওয়া যায় সেগুলো নিয়ে আপনি অনেকদিন যাবত ঘুরাচ্ছেন, সেগুলো দিচ্ছেন না, সেখানে আবার আজকে আমি আপনাকে কি করে বাকি দেবো। তাই দোকানিকে তিনি আবারও ভালোভাবে বুঝিয়ে বলতে লাগলো, ভাই বিয়ে তো করনি, করলে বুঝবা, আমি আসলে এই মাসে তোমাকে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী পাশের বাড়ি ভাবির একটা শাড়ি দেখে সেই শাড়ি কেনার বায়না ধরে, তারপর আমাকে সেই শাড়িটি কিনতে দেওয়া হয়েছে, যার কারণে আমি এই মাসে তোমার টাকাটা দিতে পারিনি, আমি সামনে মাসে অবশ্যই তোমাকে দিয়ে দেবো। জানোই তো বর্তমানে একটা চাকরি করে সংসারই চালানো যায় না, সেখানে বউ যদি প্রত্যেক মাসে এটা ওটার জন্য বায়না ধরে, সেখানে কি করবো আমি, কথা দিচ্ছি এই মাসে যেভাবে হোক তোমার সমস্ত টাকা পরিশোধ করে দিব। দোকানদার তখন এমন কথা শুনে আরো রেগে গেল, আমার টাকা না দিয়ে আপনি আপনার বউকে শাড়ি কিনে দিয়েছেন, এই কারণেই তো আপনার হাত থেকে আমি বাজারের ব্যাগটা আজকে কেড়ে নিলাম, যদি আমার টাকাটা দিয়ে দিতেন তাহলে তো আমি এমনটা করতে পারতাম না কখনো। নীলু মিয়া তখন আবারও আমতা আমতা করে বলল, ভাই বাজারটা আজকের মতো দিন, অবশ্যই আমি সামনের মাসে আপনার টাকা পরিশোধ করে দেব। দোকানি নাসরবান্দা তখন উত্তরে বলল, ভাই আপনি আজকে যাই বলেন না কেন, আমি আপনাকে আজকে বাজার দিতে পারবো না। এই বলে সে ব্যাগ থেকে সমস্ত বাজার বের করতে লাগলো। তারপর নীলু মিয়া কোনো উপায় না পেয়ে যা টাকা সাথে ছিল সেই টাকা দিয়ে বাজার করতে লাগলো। সেই টাকা দিয়ে বইয়ের দেওয়া লিস্টের অর্ধেক বাজারও কিনতে পারলো না, কি আর করার, সেগুলো নিয়ে বাড়িতে চলে গেল। নীলু মিয়া খুব ভালোভাবেই জানে আজকে তার কপালে খারাপ আছে, তাই তিনি বাজারটা স্ত্রীর হাতে দিয়ে অন্য রুমে চলে গেল। বাজারের ব্যাগ থেকে বাজারগুলো বের করার সাথে সাথে নীলু মিয়ার স্ত্রীর মাথায় আগুন ধরে গেল, যা মুখ দিয়ে আসতেছিল তাই বলতে শুরু করলো, স্বামীকে গালাগালি করতে লাগলো, সাথে অসংখ্য অভিযোগ ছুটতে লাগলো, বলতে লাগলো, বাবা যে কি দেখে এই নিষ্কর্মা ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছিল, আমি যদি আগে জানতাম কখনো একে বিয়ে করতাম না, আমার মতো মেয়ে দেখে তার সংসার করে গেল, অন্য কেউ হলে কবে এই কপালে লাথি মেরে চলে যেত, আমি শুধু দয়া করে তোর সংসার করে গেলাম, এটাই তোর সাত কপালের ভাগ্য, তারপরে যদি এমন করিস তাহলে তো কপালে লাথি মেরে কবে যেন চলে যাব। গণনা হচ্ছে নীলুর বউ সুপ্তি খুব বড় ঘরের মেয়ে না হলেও
গুণে নয় রূপে সে রূপবতী, এতটাই সুন্দরের বাহার তার আশেপাশের এলাকাও তার মতো সুন্দরী কোনো মেয়ে নেই। তাই তো নীলু শুরু থেকেই বইয়ের কথায় চলাচল করে, এক কথায় বইয়ের গোলাম, কখনোই সে বইয়ের কথার অবাধ্য হয় না। তবে তিনি মনে মনে ভাবেন সুন্দরী বউ বলে কথা, লোকে তাকে বইয়ের কথায় চলাচল করার জন্য বইয়ের গোলাম বললেও এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে মনে মনে ভাবে আমার মতো সুন্দর বউ কার আছে, যে যাই বলুক না কেন আমার বউ তো রূপে মাশাআল্লাহ, একদম আল্লাহর দেওয়া অপূর্ব গিফট। বউয়ের শত শত অত্যাচারের পরেও এটা ভেবেই তিনি তার মনকে শান্তি দিয়ে থাকেন। তাই তার বউ তার এমন দুর্বলতার সুযোগ পেয়ে একদম মাথায় উঠে গেছে, শুধু মাথায় নয় এখন একদম মাথা চিবিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এতদিন যেন নীলু মিয়া টেরই পায়নি। তবে আজকে তার বউয়ের মুখে এমন অকথ্য ভাষায় গালাগালি শোনার পর হঠাৎ তার মাথায় কাজ করলো, এ কি সর্বনাশ, আমার বউ তো আমাকে মানুষই মনে করছে না, একদম পশুর মতোই আচরণ করছে। তিনি তখন ভাবতে লাগলেন অথচ আমি এই বইয়ের কথাই কিছুদিন আগে আমার জন্মদাত্রী মাকে আমার বোনের বাসায় জোর করে পাঠিয়ে দিয়েছি। সেই মায়ের খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, অথচ সেই মা তাকে ছোটবেলা কত আদর করে কত যত্ন করে কত ভালোবেসে বড় করেছেন, কখনোই তার সাথে এমন দুর্ব্যবহার করেননি, কখনোই তাকে এমন আঘাত দিয়ে কথা বলেননি, সারা জীবন শুধু ভালোই বেসে গেছেন। তখন নীলু মিয়া মনে মনে ভাবতে লাগলো আসলে সে কি মানুষের মতো মানুষ হতে পেরেছে, অথচ এই বইয়ের কথা রাখতে গিয়ে সে কত জায়গায় অপমানিত হয়েছে, কত জায়গায় লাঞ্ছিত হয়েছে, তারপরও সেই বইয়ের কাছ থেকে সে এমন আচরণ পাচ্ছে। এতদিন সুন্দরী এই বইয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু ভুলে গিয়েছি, তবে আজকে আর মেনে নেওয়া যাচ্ছে না, আজকে আর সহ্য করা যাচ্ছে না। তাই সে বউকে হারানোর চিন্তা আজকে সে অন্তর থেকে ফেলে দিল, একদম কাপুরুষ সত্তা কাটিয়ে হুঙ্কার দিয়ে বউর সামনে গিয়ে শটাং করে দাঁড়িয়ে বলতে লাগলো, কি বললে আবার বলো তো। নীলুর স্ত্রী যেন আজকে নীলুর মধ্যে অন্য কাউকে দেখছে, সে তার চোখের মধ্যে তাকিয়ে দেখলো এমন ভয়ঙ্কর চেহারা নীলুর মধ্যে সে আগে কখনো দেখেনি। নীলু মিয়া তখন আবারও গর্জন দিয়ে বলে উঠলো, যা বলেছো আজকেই, এরপর যেন এমন কথা কখনোই না শুনি। এই বলে সে কাপড় চেঞ্জ করে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো। নীলুর বউ তখন চিন্তায় পড়ে গেল আর নীলুকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কোথাও যেও না, তুমি গেলে আমি একা ঘরে থাকবো কি করে। নীলু তখন বলতে লাগলো, আমি রাগ করে বাড়ি ছেড়ে যাচ্ছি না, তোমার মতো মেয়ের কথায় আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, মাকে আনতে যাচ্ছি, তোমার কোনো সমস্যা আছে। নীলুর বউ তখন বললো, না না আমার কোনো সমস্যা নেই, তোমার মা তোমার বাড়ি থাকবে, আমার কেন সমস্যা হবে, তাছাড়া তোমার মা আর আমার মা তো একই। নীলু তখন তার নিজের ভুল বুঝতে পারলো আর তার মাকে তার বাড়িতে ফিরে আনলো। আর সাথে নীলু এটাও বুঝতে পারলো যে এতদিন তার স্ত্রীর নয়, দোষটা বরং তারই ছিল, তার স্ত্রীকে সে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছিল, যার কারণে সে এমনটা করার সাহস পেয়েছিল। কারণ নারীরা সবসময় তারই অধিকার প্রতিষ্ঠা করতে চায়, এটা করতে গিয়ে তারা অনেক সময় ভুলও করে ফেলে, আর একজন পুরুষ হিসেবে এই ভুল ধরিয়ে দেওয়া তার স্বামীরই কর্তব্য। গল্পের শিক্ষা হলো একটা নারীকে যতই প্রশ্রয় দিবেন ততই মাথায় উঠবে, আরো প্রশ্রয় দিলে মাথা চিবিয়ে খাওয়া শুরু করবে। তাই একজন পুরুষকে সবসময় নরম না থেকে মাঝে মাঝে গরম হয়ে নারীদের ভুলগুলো ধরিয়ে দিতে হয়।